বাকশাল নয়, জিয়াউর রহমানের সামরিক শাসনই গণতন্ত্রকে ধ্বংস করেছিল মন্তব্য প্রধানমন্ত্রীর। বললেন, যারা বাংলাদেশ চায়নি তারাই জাতির পিতাকে হত্যা করেছিল। বাংলাদেশকে স্বাবলম্বী করতে চেয়েছিলেন, যেন কারো কাছে হাত পেতে চলতে না হয়, বাংলাদেশ যেন মর্যাদা নিয়ে দাঁড়াতে পারে। একদলীয় শাসনে দেশের স্বাধীনতা হরণ হয়েছে মন্তব্য মির্জা ফখরুলের। ঐক্য গড়ে তুলে খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করার আহ্বান। ঢাকায় লাইসেন্স ও ফিটনেসবিহীন ৭০,০০০ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের। ১৫ দিনের মধ্যে গণপরিবহনে দৃশ্যমান শৃঙ্খলা ফিরবে, আশা ডিএমপির। বর্তমান সরকারের এই যানজট নিরসন এবং পরিবহন সেক্টরে শৃঙ্খলা নিয়ে আসার যে চলমান প্রক্রিয়া রয়েছে তারই একটা উদ্যোগ। সকলের সহযোগিতা পেলে একটা দৃশ্যমান পরিবর্তন অচিরে আসবে। এবং গতি বেড়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে। জুনের মধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বিমানবন্দর থেকে বনানী অংশ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিম এবং আমি পারভিন মিতু। স্বাধীনতার পরিকল্পনা নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধাপে ধাপে এগিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যারা বাংলাদেশ চায়নি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। আর বাকশাল নয়, জিয়াউর রহমানের সামরিক শাসনে গণতন্ত্রকে ধ্বংস করেছিল। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে জনগণের সম্পর্ক সে করে, তাই এই দলকে শেষ করার চেষ্টা করেও ইয়াহিয়া, জিয়া ও এরশাদরা সফল হয়নি। প্রধানমন্ত্রী বলেন, মার্শাল ল জারি করে তারা দেশকে পিছিয়ে দিয়েছিল, তবে আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে। বর্তমান বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগকে শেষ করবার জন্য আইয়ুব খান চেষ্টা করেছে, জিয়াউর রহমান চেষ্টা করে, ইয়াহিয়া খান চেষ্টা করেছে, জিয়াউর রহমান চেষ্টা করেছে, এরশাদ চেষ্টা করেছে, খালেদা জিয়াও চেষ্টা করেছে, কিন্তু আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের জনগণের সাথে গঠিত। সেটাই আজকে বাংলাদেশে প্রমাণিত সত্য, যে যতই চিৎকার করুক গণতন্ত্র নাই, গণতন্ত্র নাই, ওই ক্ষমতার উচ্ছিষ্ট বলে অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের হাতে সৃষ্ট রাজনৈতিক দল কখনোই ওটা গণতন্ত্র দিতে পারে না, দেশের মানুষের কল্যাণও করতে পারে না। তাই যদি করতে পারতো, তো এই ২১ বছর যে তারা ক্ষমতায় ছিল তখন কিন্তু বাংলাদেশ অনেক উন্নতি করতে পারতো। তা তো হয় নাই, করে নাই, বরং বাংলাদেশের মানুষকে ভিক্ষুক বানিয়ে তারা রেখেছিল। এদিকে আবাদি জমি ক্ষতিগ্রস্ত না করে উন্নয়ন প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পঞ্চগড়ের নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটের শপথ অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী জেলা এবং উপজেলার জনগণের প্রয়োজনের উপর ভিত্তি করে উন্নয়ন প্রকল্প গ্রহণেরও নির্দেশ দেন। এছাড়া তিনি পরিবেশ রক্ষা করে কলকারখানা সহ অন্যান্য স্থাপনা তৈরির কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর কাছে শান্তিনগর থেকে ঢাকা মাওয়া রোড ফ্লাইওভার শীর্ষক প্রকল্পের লেআউট প্ল্যান উপস্থাপন করা হয়। একদলীয় শাসনে দেশের স্বাধীনতা হরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানী নয়াপল্টনে স্বাধীনতা দিবসের র্যালিতে এ মন্তব্য করেন তিনি। দলমত নির্বিশেষে ঐক্য গড়ে তুলে খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করার আহ্বান জানান মির্জা ফখরুল। সেলিম মালিকের রিপোর্ট। স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াপল্টনে র্যালির আয়োজন করে বিএনপি। অনেকদিন পর রাজপথে এমন কর্মসূচি পেয়ে হাজির দলটির সব স্তরের নেতাকর্মীরা। র্যালির আগে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশে একদলীয় শাসন চলছে, স্বাধীন দেশের মানুষ এখন পরাধীন। আমাদের মানুষের যে মুক্ত চিন্তা করবার যে স্বাধীনতা, কথা বলবার যে স্বাধীনতা, আমাদের লাগবার যে সেই স্বাধীনতা আজকে হরণ করেছে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে এই আওয়ামী লীগ। খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করতে ঐক্যের বিকল্প নেই বলেও জানান তিনি। সব দলমত নির্বিশেষে ঐক্য সৃষ্টি করে
আমরা দেশ নেত্রী বেগম খালেদাকে মুক্ত করি, ওই একই সঙ্গে আমরা গণতন্ত্রকে মুক্ত করি। আসুন আজকের এই দিনে এই হোক আমাদের শপথ। এর আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল জানান, কারা কর্তৃপক্ষের উদাসীনতায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন খালেদা জিয়া। অবিলম্বে এই মুহূর্তে দেশ নেত্রীকে তার সুষ্ঠু চিকিৎসার জন্য তাকে তার পছন্দ মতো হাসপাতালে স্থানান্তর করা হোক এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। 3 বারের প্রধানমন্ত্রীর সঙ্গে এমন আচরণের জবাব জনগণ একসময় দেবে বলেও ক্ষমতাসীনদের সতর্ক করেন মির্জা ফখরুল। এখানে উপস্থিত আছেন সেলিম মালিক, আরটিভি, ঢাকা। স্বাধীনতা দিবসে বিএনপি মহাসচিবের বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র মন্তব্য করার কড়া সমালোচনা করলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে বাসুসের জেলা পর্যায়ের সাংবাদিকদের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম একজন ব্যর্থ মহাসচিব। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপি ঈর্ষান্বিত বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। সাংবাদিকতা না করলো আমি আয়োজকদের কাছে বাংলাদেশের যে অগ্রগতি এটি নিয়ে যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে প্রশংসা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি এই খবরগুলো রাখেন না? বাংলাদেশ আজকে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে দরিদ্র দেশের তালিকা থেকে উন্নীত হয়ে আজকে বাংলাদেশ মধ্যমায়ের দেশ, নিম্ন মধ্যমায়ের দেশে রূপান্তরিত হয়েছে। তিনি মহাসচিব হিসেবে যে চরম ব্যর্থ হচ্ছেন, সেই ব্যর্থতার বৃত্ত থেকে নিজে বের হয়ে আসুক এবং বিএনপিকেও ব্যর্থতার বৃত্ত থেকে বলয় থেকে বের করে এনে একটি সফল রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেন। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দণ্ডিত আসামি হয় তাকে দেশে ফেরত পাঠাতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। ঢাকা ব্রিটেনের হাইকমিশনার রবার্ট ডিকসনের সঙ্গে বৈঠক শেষে গুলশানের বাসায় সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এ সময় রবার্ট ডিকসন বলেন, ব্রিটেনের আইন বিবেচনা এবং সরকারের সঙ্গে আলোচনার পর তারা সিদ্ধান্ত জানাবেন। আইনমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত আনার ব্যাপারে কানাডার আদালতে শুনানি হয়েছে। শিগগিরই তার রায় প্রকাশ হবে। Well, what I say two things. The first is that having many options around our independent judicial system, the decision on what happens to Mr. Ruckman is a decision for himself, and it will be tested in our independent judicial system. And it's very important, I think, that whatever happens in that case through the independent judicial system doesn't in any way get in the way of a really thriving relationship between the government of Bangladesh and the government of Great Britain. Political asylum পায় তাহলে পরে আমাদের সাথে ইউনাইটেড কিংডমের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এরকম অনেক দণ্ডিত আসামি সে ভেগে যাওয়ার, ওইখানে গিয়ে অ্যাজাইলাম নেওয়ার একটা কারণ হয়ে যেতে পারে এবং এটা একটা দৃষ্টান্ত হিসাবে হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের আদালত ছোটো জগন্নাথ নয়, আমাদের আদালত একটা অপরাধীকে শাস্তি দিয়েছে এবং সেই অপরাধীকে আদালত শাস্তি দেওয়ার পরে তার একমাত্র জায়গা হচ্ছে কারাগার। এই দুটো কারণেই আমরা তারেক রহমানকে ফেরত চাই। চালকের সহকারীর হাতেই প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরারের। তিনি তখন সুপ্রভাত বাসটি চালাচ্ছিলেন। শুধু তাই নয়, এর আগে এই বাসটি আরও এক ছাত্রীকে আহত করে পালাচ্ছিল। তাকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এমন চাঞ্চল্যকর তথ্য দেয় গোয়েন্দা পুলিশ। এদিকে রাস্তা পারাপারে সচেতনতা না বাড়লে সড়কে শৃঙ্খলা ফিরবে না বলে জানিয়েছে নগরবাসী। আরাফাতুর রহমানের রিপোর্টে বিস্তারিত। সেদিন সকালে সুপ্রভাত বাসটি রাজধানীর শাহজাদপুর এলাকায় এক স্কুল ছাত্রীকে চাপা দেয়। স্থানীয় জনতা বাসটির চালককে আটক করলে মালিকের নির্দেশে বাসের সহকারী বাসটি নিয়ে পালাতে গেলে বসুন্ধরা এলাকায় চাপা দেয় আবরার আহমেদ চৌধুরীকে। সিনথিয়া সুলতানা মুক্তা নামের একটা ছাত্রীকে তাকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর ছাত্রীটি খুব গুরুতর আহত হয়। তো তখন বাসের যে প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জাররা ড্রাইভারকে ধরে যে তুমি মেয়ে এত বড় অ্যাক্সিডেন্ট করছো, গাড়ি থামাও। তখন তাকে কিছু মারধর করে গাড়ি থেকে নামিয়ে দেয়, প্যাসেঞ্জারও নেমে যায়। এই সময় এত গতিতে বাসটি চলছিল যে বাঁচার সুযোগ পাননি আবরার। গোয়েন্দা পুলিশের অভিযানে চাঁদপুর থেকে বাসের সহকারীকে গ্রেপ্তারের পর আসল ঘটনা বেরিয়ে আসে। বাসের মালিক তাকে বলে যে বাবা তুমি যে করেই হোক আমার বাসটাকে রক্ষা করো। বেপরোয়াভাবে টান দিয়ে
যখন যাচ্ছিল আবরার রাস্তা ক্রস করছিল তাকে চাপা দিয়ে সে যখন দেখলো যে আরেকটা অ্যাক্সিডেন্ট সেখানে হয়েছে, তাৎক্ষণিক কিছুক্ষণ সামনে গিয়ে সে বাস রেখে আবার পালিয়ে যায়। বিশেষ ট্রাফিক অভিযানের মধ্যেও বাস চালকদের দেখা গেছে যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠাতে। এদিকে এত ঘটনার পর ঢাকার রাস্তায় পথচারী পারাপারে সচেতনতা ফিরে আসেনি। যে যার মতো রাস্তা পার হচ্ছেন, মোবাইলে কথা বলতে বলতে কেউ খামখেয়ালি ভাবে ইচ্ছে মতো রাস্তা পার হচ্ছেন। মানে খুব দ্রুত যেতে হবে তাই একটু। আপনি যে রাস্তার মাঝখান দিয়ে পার হচ্ছেন কেন? সময় কম, তাড়াতাড়ি যেতে হবে একটু। তাড়াতাড়ি যেতে হবে তো জীবনের মায়ানি আছে অবশ্যই। রাস্তা পারাপারে সচেতনতা না বাড়লে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু থামানো যাবে না বলে বলছেন সচেতন নগরবাসী। আরাফাতুর রহমান, RTV, ঢাকা। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগের অংশ হিসেবে ধানমন্ডিতে চালু হলো বিআরটিসির এসি সার্কুলার বাস। ধানমন্ডি 27 নম্বর থেকে আজিমপুর জিগাতলা হয়ে আগের জায়গায় গিয়ে থামবে বাস। সকালে বাস সার্ভিসের উদ্বোধন করেন দক্ষিণ সিটির মেয়র। অন্যদিকে দুপুরে বিমানবন্দর থেকে রামপুরা হয়ে মতিঝিল পর্যন্ত বিআরটিসি দোতলা বাসের উদ্বোধন করেন উত্তরের মেয়র। খান আলামিনের রিপোর্ট। বিশৃঙ্খল গণপরিবহন, বেপরোয়া বাস চালক, ফিটনেসবিহীন বাস, সড়কে মৃত্যু, শুনতে শুনতে আর দেখতে দেখতে অতিষ্ঠ সবাই, কিন্তু সমাধান যাত্রায় কাজের কাজটি হচ্ছে না। প্রয়াত মেয়র আনিসুল হক 2016 সালে গুলশানের ঢাকা চাকাডাবে সার্কুলার বাস সার্ভিস চালু করেছিলেন। এবার দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকনও আরেক সার্ভিসের উদ্বোধন করলেন। বুধবার সকালে রাজধানীর কলাবাগান মাঠের সামনের ফুটপাতে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। পরে কলাবাগান থেকে শীতাতপ বাসে চড়ে সুবহানবাগ মসজিদ পর্যন্ত যান দুই মেয়র, ডিএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 10টি বাস নিয়ে ধানমন্ডি সার্কুলার বাসের যাত্রা শুরু, যার পথ হলো ধানমন্ডি 27 থেকে আজিমপুর ঝিগাতলা হয়ে 27 নম্বর পর্যন্ত। ভাড়া 10 থেকে 30 টাকা। পরে দক্ষিণের মেয়র বললেন সড়কে শৃঙ্খলা ফেরানোর প্রাথমিক উদ্যোগ এটি। উত্তর সিটির মেয়র বললেন সড়কে মৃত্যু থামাতে সবকিছু করা হবে। আর 15 দিনের মধ্যে গণপরিবহনের শৃঙ্খলা আসার আলামত দেখানোর আশ্বাস দেন ডিএমপি কমিশনার। মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি গণপরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। তারই একটা প্রাথমিক পর্যায়ে আপনারা আজকে দৃশ্যমান দেখলেন। এবং মূল যে পরিবর্তন একটু সময় লাগবে, কিন্তু এই ছোট ছোট পরিবর্তনগুলো আমরা এর মধ্যেই করে নেব। আমরা সবাই মিলে কিন্তু একসাথে ঢাকার গণপরিবহনটাকে কিভাবে আপগ্রেডেশন করা যায়। আমাদের বিশ্বাস ইনশাল্লাহ আমরা 2 সিটি কর্পোরেশন আমরা একসাথে কাজ করছি এবং তার আমাদের সাথে কিন্তু পুরো কর্পোরেশন থেকে শুরু করে ডিএমপি থেকে সবাই আছে এবং আমাদের বিশ্বাস আমরা একটি কার্যকরী ভূমিকা রাখতে পারবো এবং এই ঢাকা শহরের সড়ককে একটি নিরাপদ সড়কে আমরা যেন পরিণত করতে পারবো আমাদের বিশ্বাস। এটি বর্তমান সরকারের এই যানজট নিরসন এবং পরিবহন সেক্টরে শৃঙ্খলা নিয়ে আসার যে চলমান প্রক্রিয়া রয়েছে তারই একটা উদ্যোগ। আমরা সকলের সহযোগিতা কামনা করি। সকলের সহযোগিতা পেলে একটা দৃশ্যমান পরিবর্তন অচিরে আসবেন। দুই মেয়র এরপর যান বিমানবন্দরে। সেখানে বিমানবন্দর থেকে রামপুরা, মালিবাগ, গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত দোতলা বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করেন তারা। খান আলামিন, RTV, ঢাকা। এদিকে রাজধানীর সড়কে ফিটনেসবিহীন 70,000 গাড়ি চলাচল করার কারণ ব্যাখ্যা করতে বিআরটিএর রোড সেফটি পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবী রব্বানীকে তলব করেছেন হাইকোর্ট। আগামী 30 এপ্রিল তাকে সশরীরে উপস্থিত হয়ে এর দায় ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একটি ইংরেজি জাতীয় দৈনিকের প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি KM হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন। রাজধানীর চারপাশে নদী তীর দখলমুক্ত করতে চলমান অভিযানের 23তম দিনে 29টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, 1 একর জায়গা অবমুক্তকরণের পাশাপাশি দখল হওয়া একটি খাল উদ্ধার করেছে BIWTA। মিরপুরে দারুস সালামের উল্টো দিকে সকালে শুরু হওয়া অভিযানে তুরাগতীর দখল করে গড়ে ওঠা বেশ কয়েকটি বহুতল ভবন ভাঙা হয়। শরীয়ত খানের রিপোর্ট।
এ যেন মাছ ধরার উৎসব, যাতে সামিল হয়েছেন নানা বয়সের নারী পুরুষ, বাদ যায়নি ছোট্ট শিশুটিও। যে যেভাবে পারছেন ধরছেন মাছ, যারা কিছু পাননি হাতকে সম্বল করে তারাও নেমে গেছেন। বড় মাছ ধরলাম, পুঁটি মাছ, টাকি মাছ, তেলাপিয়া মাছ, ব্রিকেট মাছ, বহু রঙের মাছ ধরলাম। এখানে আমরা দেখছি এইখানের মোড়ে আমরা ধান ক্ষেত করছি, জমি করছি। মিরপুর দারুস সালামের উল্টো পাশে কুমারবাড়িতে খাল দখলমুক্ত করতে গিয়ে একটি মাছের ঘের ভেঙে দেয়া হলে ইট পাথরের শহরে এমন বিরল দৃশ্যের অবতারণা হয়। খালটিতে প্রাথমিকভাবে মৎস্য চাষ করা হলেও আমাদের কাছে খবর আছে যে এই খালটি পরবর্তীতে একেবারে ভরাট করে এখানে কিন্তু একটা স্থাপনা গড়ে তোলা হবে বা অসংখ্য স্থাপনা গড়ে তোলা হবে। তো সে কারণে আমরা এই খালটির মুখটা আমরা কেটে দিলাম। এলাকাবাসী মৎস্য উৎসব করেছে, এখানে নিজেরাই কিন্তু এসে মাছ ধরেছে, আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে চলা অভিযানে বেশ কয়েকটি 2-3 তলা বাড়ি গুড়িয়ে দেওয়া হয়। এমন সব স্থায়ী স্থাপনা উচ্ছেদ করে তুরাগকে পুরোপুরি দখলমুক্ত করতে বেঁধে দেওয়ার চেয়ে বেশি সময় লাগতে পারে বলে জানালেন বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। যে আগের অভিযানগুলো আমরা কারো হয়তো ওয়াল ভেঙে দিয়ে গেছি, সে ওয়ালটা পুনর্নির্মাণ করেছে। এখন কিন্তু আমরা টেকসই একটা অভিযান পরিচালনা করতে গিয়ে আমাদের টার্গেট কিন্তু ফুলফিল করতে পারছি না, কিন্তু আমরা মনে করছি যে দিন যতই লাগুক আমরা একেবারে ভালোভাবেই এই বিষয়গুলো অপসারণ করে যাব, যাতে আর পুনরায় আমাদেরকে আবার অপসারণ প্রক্রিয়ায় না আসতে হয়। এ পর্যন্ত গেল 23 দিনে প্রায় 2800টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। শরীয়ত খান, RTV, ঢাকা। যানজটের মহানগরে গতি এসেছে ঢাকাবাসীর আরেক স্বপ্নের প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে। বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত অংশ জুনের মধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। নগর পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, আর সময় নষ্ট না করে পুরো প্রকল্পের কাজ দ্রুত শেষ করা উচিত। প্রকল্প পরিচালক জানান, জমি অধিগ্রহণ ও পুনর্বাসনের মতো চ্যালেঞ্জিং কাজ এরই মধ্যে শেষ হয়েছে। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় জুলহাস কবিরের বিশেষ রিপোর্ট। যানজটের মহানগরে মাত্র 20 মিনিটে পার হওয়া যাবে 26 কিলোমিটার পথ। ভাবতে অবাক লাগলেও এমন প্রকল্প এখন দৃশ্যমান বাস্তবতা। যানজটের মাত্রা কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত নির্মাণ হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সড়ক। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামে এ প্রকল্পের প্রথম অংশ কাওলা থেকে বনানী পর্যন্ত প্রায় 7.5 কিলোমিটারের এই অংশে এর মধ্যে পিলার বা পিয়ারের কাজ শেষ হয়েছে শতভাগ। পিলারের উপর প্রতিদিন বসছে আইগার্ডার। এই আইগার্ডারের উপর স্ল্যাব বসানোর পর রাস্তা তৈরি হয়ে যাবে যান চলাচলের জন্য। জুনের মধ্যে সব কাজ শেষ করতে চলছে বিশাল কর্মযজ্ঞ। 2010 সালের জুলাই কাজ শুরু হয়ে 2014 সালে শেষ হওয়ার কথা থাকলেও 3 দফায় 2020 সাল পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হয়। সঙ্গে ব্যয় বেড়ে 8,703 কোটি টাকা থেকে দাঁড়িয়েছে 13,653 কোটি টাকায়। 2010-এ আরম্ভ করে 13-তে শেষ করার কথা ছিল, কিন্তু আজ পর্যন্ত আমরা প্রথম ফেজটাকেও কিন্তু বাস্তবায়ন করতে পারিনি। সামনের বাধাগুলি টেকনিক্যালি যতটুকু সলভ করা যাবে না, তার থেকে বেশি সমস্যা সলভ করতে হবে পলিটিক্যালি। পরবর্তী ধাপের কাজে কোনো বাধা নেই বলে দাবি করেন প্রকল্প পরিচালক। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আমাদের কনসালটেন্ট এবং আমরা প্রতিনিয়ত তাদের সাথে মিটিং করছি কাজটাকে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায়। এই জন্য যে ধরনের পরিকল্পনা নেওয়া দরকার তাদের সাথে আমরা মিটিং এবং সব ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা চাচ্ছি যে 2021 সালের সেপ্টেম্বরের মধ্যে যাতে এটা ট্রাফিক চলাচল মুক্ত করা যায়। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, জটিল প্রক্রিয়াগত সব কাজ এরই মধ্যে শেষ হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যেই পুরো প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে। নানা জটিলতায় আটকে থাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলতি বছরের শুরুতে একটু একটু করে দৃশ্যমান হতে শুরু করেছে। আর এই প্রকল্পের কাজ নির্ধারিত সময় শেষ করতে রাত দিন পরিশ্রম করছে এই প্রকল্প সংশ্লিষ্টরা। তারা বলছেন, সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে চাই। আর নগর বিশেষজ্ঞরা বলছেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ না করা যায়, তাহলে মেট্রো রেলের অন্য যে প্রকল্পগুলো এবং BRT এর কাজ যদি শুরু হয়ে যায়, তাহলে এই নগরে যানজটের মাত্রা আরও বেশি তীব্র হবে।
তাই নির্ধারিত সময়ের মধ্যে যে কোনো মূল্যেই এই প্রকল্পের কাজ শেষ করার জোর তাগিদ জানিয়েছেন বিশেষজ্ঞরা। জুলহাস কবির, RTV, কাওলা, ঢাকা। নোয়াখালীর সেনবাগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাকে বুকে লালন করে বাঙালি জাতি যুদ্ধে নেমেছিল। মনির হোসেন বাবুর তথ্যচিত্রে আপেল শাহরিয়ারের রিপোর্ট। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নোয়াখালী সেনবাগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। এরপর উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের নানা আনুষ্ঠানিকতায় অংশ নেন তিনি। এ সময় শুভেচ্ছা বক্তব্যে মোর্শেদ আলম বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাকে বুকে লালন করে বাঙালি জাতি স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধু ওয়ারলেসের মাধ্যমে সারা বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা জানিয়ে দিয়েছিলেন। রক্তের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশ পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার দেওয়া দেশ 10 বছরে বাংলাদেশ বিশ্ব দরবারে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন ওনার নেতৃত্বে। আজকে বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী ধনী একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় যোগ দেন সাংসদ মোর্শেদ আলম। আপেল শাহরিয়ার, RTV। পর্যাপ্ত মজুদ থাকায় আসছে রমজান মাসে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। সড়ক মহাসড়কে চাঁদাবাজির কারণে পণ্যের দাম বাড়ানো হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, এবার চাঁদাবাজি শক্ত হাতে দমন করা হবে, কোনো অবস্থাতেই চাঁদাবাজি হতে দেয়া হবে না। চাঁদাবাজি ঠেকাতে মন্ত্রণালয় থেকে মনিটরিং সেল গঠনের কথাও জানান টিপু মুনশি। সভায় ব্যবসায়ীরা রমজান মাসের প্রয়োজনীয় নিত্যপণ্য পর্যাপ্ত মজুদ আছে বলে মন্ত্রীকে আশ্বস্ত করেন। তবে তারা রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিতেরও দাবি জানান। 10 টাকা বা 12 টাকা একটা সবজির দাম, ঢাকায় সেটা 40 টাকা হয়। তখনই বলা হয় এত কেন হয়, বলে পথে পথে আমাদের চাঁদা দিতে হয়। কোনো অবস্থাতেই চাঁদাবাজি আমরা এবার মানব না। আমরা শক্ত হাতেই হ্যান্ডেল করবো, সব জায়গায় জায়গায় আমরা পয়েন্ট রাখবো। আমি যদি ভালো না করতে পারি তাহলে আপনাদেরই তো বদলা হবে যে ব্যবসায়ী একজন লোকের মন্ত্রী বানানো হয়েছে, ব্যবসায়ীরাও ফেল, মন্ত্রীও ফেল। আর মুখের উপরে যেন কালি না পড়ে, এইটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে ঢাকায় আনা 4 রোহিঙ্গা নারীকে উদ্ধার করেছে র্যাব। বিকেলে রাজধানী কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা জানান র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরানুল হাসান। পাচারকারী চক্রের 2 সদস্যকেও আটক করা হয়। অভিযানে র্যাব সদস্যরা বিপুল পরিমাণ পাসপোর্ট ও ভুয়া জন্ম নিবন্ধনের কপি উদ্ধার করে। চাকুরি বিজ্ঞাপনের ওয়েবসাইট বিডি জবসে বিদেশে লোক পাঠানোর নামে বিজ্ঞাপন দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই ঘটনায় বিডি জবসের এক কর্মকর্তা জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, দীর্ঘদিন ধরে তারা এই অপকর্ম করে আসছিল। ভুয়া কোম্পানি খুলে প্রতারণা করে আসা চক্রগুলোকে ধরতে অভিযান চলবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডি জবসের কর্মচারীরা এই অসাধু চক্রের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে বিডি জবসের আমরা যাদেরকে শনাক্ত করেছি তাদেরকে ফোন করে বলে যে এখন এই বিজ্ঞাপনটি আপনারা আপলোড করেন। আবার যখন ফোন করে বলে যে কাজ শেষ, এখন অ্যাডটি মুছে দেন, তারা অ্যাডটি ডিলিট করে দেয়। হাজারের মতো লোক এক একজনের কাছ থেকে 3 থেকে 4 লক্ষ টাকা করে তারা বিভিন্ন পর্যায়ে, কখনো 5,000, 10,000, 20,000 এইভাবে নিতে নিতে তারা 3 থেকে 4 লক্ষ টাকা পরিমাণ তারা নিয়ে যায়। টাকা আদায়ে অভিনব প্রতারণা। ব্রেন টিউমারের কথা বলে সম্পূর্ণ সুস্থ শিশুর মাথায় ব্যান্ডেজ লাগিয়ে প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা আদায় করেন এক নারী। সম্প্রতি রাজধানী ধানমন্ডি লেকে রবীন্দ্র সরোবরের পাশে এমন প্রতারণা করতে গিয়ে ধরা পড়েন। পরে জানা যায় দীর্ঘদিন ধরে শিশুদের ব্যবহার করে এমনটি করছেন তিনি। এআর বাদলের রিপোর্ট।
সকাল 7:30। সবাই যখন প্রাতঃভ্রমণে ব্যস্ত, তখন এক নারী সবার দয়া পেতে মাথায় ব্যান্ডেজ করানো শিশুকে কোলে নিয়ে বসে আছেন। পাশে লেমিনেট করা কাগজের লেখাটা মোটামুটি এমন: মেয়ের ব্রেন টিউমার, অপারেশন করা হয়েছে, এখন চিকিৎসার জন্য প্রতিদিন 1800 টাকার ইঞ্জেকশন লাগে। স্বামী রিক্সা চালক হওয়ায় চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না, তাই সাহায্য প্রার্থী। মেয়েটিকে দেখে কম বেশি সবারই মায়া লাগছে, তাই টাকাও জমা পড়ছে প্রচুর। একসময় কয়েকজনের সন্দেহ হলে নারীটিকে চ্যালেঞ্জ করেন, তবে অভিযুক্তের জোরালো দাবি বাচ্চার অপারেশন হয়েছে এবং সে সত্যিই অসুস্থ। ডাক্তারের কাছে আপনি নিয়ে যেয়ে খুলে দেখতে পারেন, বাচ্চার ব্রেন টিউমার হচ্ছে। আমিও বলি আপনি আমার কাছে ডাক্তারের কাছে নিয়ে যেয়ে পুরোটাই খুলে দেখেন, আপনি যদি সন্দেহ লাগে তাহলে আপনি পুলিশের কাছে আমার দিয়ে। কিন্তু নাছোড়বান্দারা ব্যান্ডেজ খোলার উদ্যোগ নিলে বাধ্য হয়ে সব স্বীকার করেন। পেটের সন্তানকে দিয়ে এমন প্রতারণা, বিষয়টি অবাক করে সবাইকে। শিশুটির মা পরিচয় দেয়া নারী জানান, কাজ না করে বেশি টাকা রোজগারের জন্য রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক শিশুকে দিয়ে দীর্ঘদিন ধরেই এমনটা করে আসছেন তিনি। আগের বাচ্চা কই? আর বাদল, RTV, ঢাকা। জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা হিসেবে জিএম কাদেরকে স্বপদে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রংপুর জেলা সহ এই বিভাগের 8 জেলার জাপা নেতারা। দুপুরে জেলা জাতীয় পার্টি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে 5 এপ্রিলের মধ্যে জিএম কাদেরকে পুনর্বহালের দাবি জানানো হয়। অন্যথায় রংপুর বিভাগের সব নেতাকর্মী পদত্যাগের হুমকি দেন। 5 দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ ক্লাস বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ না নেয় এবং শিক্ষার্থীদের স্বাধীনতা বিরোধী বলায় তার বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়া সহ 5 দফা দাবিতে গতকাল সকাল থেকে তারা এই কর্মসূচি পালন করছে। এ সময় সাধারণ শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে দেয়নি আন্দোলনকারীরা। রাজধানী সহ 4 জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে 6 জন। বিজিবি জানায়, টেকনাফের নাফ নদীর পাশে সন্দেহভাজন 2 ব্যক্তিকে সংকেত দিলে না থেমে তারা গুলি ছোড়ে। পরে বিজিবি পাল্টা গুলি চালালে নিহত হয় 2 মাদক ব্যবসায়ী। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজারের পেকুয়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে 2 জলদস্যু। এছাড়া গাজীপুরের টঙ্গীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। নিহত ওই যুবক চিহ্নিত ছিনতাইকারী বলে দাবি করেছে পুলিশ। রাজধানীর মাটিকাটা এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফি। চুয়াডাঙ্গায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই। গেল রাতে চুয়াডাঙ্গা সদরের শাহাপুর গ্রামে নির্মম এই ঘটনায় নিহত সুজন আলী শাহাপুর গ্রামের আব্দুল হাকিমের ছোট ছেলে। ঘটনার পর ঘাতক বড় ভাই আব্দুল কাদের সদর থানায় এসে আত্মসমর্পণ করে বলে জানায় পুলিশ। এদিকে ঠাকুরগাঁও সদরের মধ্য হরিনারায়ণপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মুক্তজুর রহমান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে 8 জন নিহতের ঘটনায় হামলার স্থান পরিদর্শন করেছেন সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল SM মতিউর রহমান ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান। এ সময় জিওসি SM মতিউর রহমান জানান, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সেনাবাহিনীর বিশেষ অভিযানের মেয়াদ চলতি মাসের 29 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রামের জিএসসি কনভেনশন সেন্টারে কাল শুরু হবে 4 দিনের BCS ডিজিটাল এক্সপো 2019। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তথ্য জানান বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার নেতারা। এ সময় আরও জানানো হয়, এক্সপোতে তথ্য প্রযুক্তির দেশি বিদেশি জনপ্রিয় ও সুপরিচিত ব্র্যান্ড, আমদানিকারক, প্রস্তুতকারক ও সরবরাহকারী এবং স্থানীয় 52টি প্রতিষ্ঠান অংশ নেবে। মেলা চলবে প্রতিদিন 10টা থেকে রাত 8টা পর্যন্ত। সংবাদ শেষ করব ঘোড়ারহাটের খবর দিয়ে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ঐতিহ্যবাহী গোপীনাথপুর মেলায় জমে উঠেছে ঘোড়ার হাট। বাহারি নামের ও দামের দেশি বিদেশি ঘোড়ার হাটে বেচা কেনার ধুম পড়েছে। ঘোড়ার আমদানি বেশি হয়, চাহিদা মতো দাম না পেলেও কম লাভেও সন্তুষ্ট ঘোড়া পালনকারী ও মালিকরা।
বিদ্যুৎ গতিসম্পন্ন, চোখের পলকে মাইল পার হওয়ার জুড়ি নেই এসব ঘোড়ার। দোল পূর্ণিমা উপলক্ষে আয়োজিত মেলায় প্রতিদিনই উঠছে প্রায় 2000-এরও বেশি ঘোড়া। সন্ধ্যা সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাকশাল নয়, জিয়াউর রহমানের সামরিক শাসনই গণতন্ত্রকে ধ্বংস করেছিল মন্তব্য প্রধানমন্ত্রীর। বললেন, যারা বাংলাদেশ চায়নি তারাই জাতির পিতাকে হত্যা করেছিল। একদলীয় শাসনে দেশের স্বাধীনতা হরণ হয়েছে মন্তব্য মির্জা ফখরুলের। ঐক্য গড়ে তুলে খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করার আহ্বান। ঢাকায় লাইসেন্স ও ফিটনেসবিহীন 70,000 গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের। 15 দিনের মধ্যে গণপরিবহনে দৃশ্যমান শৃঙ্খলা ফিরবে আশা ডিএমপির। এবং গতি বেড়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে। জুনের মধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বিমানবন্দর থেকে বনানী অংশ। সন্ধ্যা সংবাদে পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটালস। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।